আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি 9টি টিপস দিব। আশা করি এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, আপনাদের ওয়েবসাইট আশা করি নতুন অবস্থায় র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটা এগিয়ে যাবে। তো যারা এসইও শিখবেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক উপকার আসবে। আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো 1 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে একটা ইফেক্টিভ ডোমেইন আপনার নিতে হবে। যেরকম কেমন ডোমেইন নিতে হবে যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার খুবই শর্ট ডোমেইন নিতে হবে, বা এরকম একটা ডোমেইন এরকম একটা নাম বা ডোমেইন আপনার নিতে হবে যেগুলা ইউজারদের মানে দেখলে যেন মাথায় থাকে। আর ডোমেইনগুলা এত লম্বা করা যাবে না যে যাতে করে ইউজাররা বা ইউজার যারা আসবে তাদের টাইপ করতে অনেক সময় লেগে যাবে। তো এই ৩ টা জিনিস কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এরকম একটা আই ক্যাচি একটা ডোমেইন নাম নিতে হবে যেটা আপনার মানুষের চোখে মনে করেন আ চোখে দেখলেই মনে করেন একবার মনে থাকবে, এরকম একটা আই ক্যাচি একটা ডোমেইন নিতে হবে। এরকম সহজ একটা নাম নিতে হবে যাতে করে মানুষ খুব সহজেই মনে রাখতে পারে। আর একটা করতে হবে কি, আপনার ডোমেইনের নামটা অনেক লম্বা করা যাবে না, যাতে করে ইউজার যারা আছে তাদের লিখতে অনেক সমস্যা হয়। তো এই ১ম এ আপনার ডোমেইনটা অবশ্যই আপনার এই ৩ টা জিনিস ফলো করে আপনার কিন্তু একটা ডোমেইন নিতে হবে। তারপরে ডোমেইন কেনার পর আমাদের কিন্তু ২য় নাম্বার যে কাজটা হবে সেটা হচ্ছে একটা আউটলাইন ঠিক করতে হবে। আউটলাইন বলতে কি ঠিক করতে হবে? আপনার ভিতরে যে পেজগুলা দিবেন, যে প্রোডাক্ট হোক বা ব্লগ হোক, যে পেজগুলো আপনি সেটআপ করবেন, ওই পেজগুলো আপনার মেনুগুলা কিন্তু আপনার অবশ্যই গুছালো থাকতে হবে। যাতে করে ইউজাররা যে সময় আপনার ওয়েবসাইটে ঢুকবে, ঢুকার পর যেন তারা সহজেই তারা যা দেখতে চায় বা যা কিনতে চায় তারা যেন খুব সহজেই তা দেখতে পারে, কিনতে পারে। তো ঐরকম করে আপনার স্ট্রাকচারটা আউটলাইনটা কিন্তু আপনার সাজাতে হবে। তো এই ২ নাম্বার টিপসটা কিন্তু আপনার অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আপনার যদি এই জিনিসটা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার ইউজাররা কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকে কিন্তু খুব সহজেই তারা সবকিছু খুঁজে বের করতে পারবে। তারা কিন্তু আপনার ওয়েবসাইটে সময় দিবে। তখনই কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু র‍্যাংক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো আশা করি ২ নাম্বার জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ৩ নাম্বার হচ্ছে Google সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স সেটআপ। আপনি যদি এটা সেটআপ করে রাখেন তাহলে আপনার ইউজারদের যে বিহেভিয়ারটা সেটা কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন। কে কোথা থেকে আসছে, কোন মানে কি করতেছে না করতেছে কিন্তু আপনারা কিন্তু সব কিন্তু আপনারা সার্চ কনসোল বা Google অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখতে পারবেন। অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখতে পারবেন, সার্চ কনসোলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কি সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু আপনার ট্র্যাক করতে পারবেন। তো এই ২ টা জিনিস কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার আজ অবশ্যই কানেক্টেড বা সেটআপ করে নিবেন। ৪ নাম্বার যে বিষয়টা আছে, ৪ নাম্বারে যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি কিনা। এটাও কিন্তু অবশ্যই আপনি চেক করে নিতে হবে। কারণ আপনার মেক্সিমাম ইউজার ৭০ থেকে ৮০% ইউজারই কিন্তু মোবাইল দিয়ে তারা ওয়েবসাইট ভিজিট করে। তো আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, তারা যদি ঠিক মতন দেখতে না পারে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু আ ইউজাররা কিন্তু থাকবে না, সময় দিবে না। তখন কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু র‍্যাংক না করার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সেইজন্য কিন্তু আপনার অবশ্যই আপনার কনফার্ম করে নিতে হবে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনার চেক করে নিতে হবে। তো অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ৫ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ওয়েবসাইট খোলার পরেই কিন্তু আপনি আ যে টপিকটা নিয়ে কাজ করতেছেন, ওই টপিকে কিন্তু আগেও যারা কাজ করতেছে তাদের কিন্তু কম্পিটিটর আপনার কিন্তু আ রিসার্চ করা লাগবে, স্টাডি করা লাগবে, পড়াশোনা করা লাগবে যে আপনার কম্পিটিটরটা কি আসলেই মানে কেমন কাজ করতেছে, ওরা কেমন ব্লগ বা প্রোডাক্ট দিচ্ছে বা কেমন প্রাইস দিচ্ছে, বা আপনি টোটালি তাদের কম্পিটিটরটা কিন্তু আপনি এনালাইসিস করা লাগবে যে তারা কি করছে, তাদের থেকে কিন্তু যদি আপনি বেটার কিছু না করেন তাহলে কিন্তু আপনি র‍্যাংকে আসতে পারবেন না। তো তার জন্য কিন্তু আপনার অবশ্যই যারা আপনার কম্পিটিটর আছে তাদেরকে কিন্তু আপনার এনালাইসিস করা লাগবে, তাদেরকে স্টাডি করা লাগবে। তারপরেই কিন্তু তাকে যদি বেটার কিছু দেন তাহলেই কিন্তু আপনার গুগলে আপনার ওয়েবসাইটটাকে কিন্তু সামনে নিয়ে আসবে। না হলে কিন্তু আপনার গুগল কিন্তু সামনে নিয়ে আসবে না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যারা নতুন এসইও শিখবেন বা করতেছেন তারা কিন্তু আপনারা নতুন যে ওয়েবসাইট গুলো আছে তাদের জন্য কিন্তু আপনারা এই প্ল্যানটা কিন্তু আপনারা সাজাইতে পারেন। আশা করি অনেক উপকারে আসবে আপনাদের। তারপর আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কোন ধরনের কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন। প্রথমত আপনি কিওয়ার্ড গুলা আপনার রিসার্চ করতে হবে যে কিওয়ার্ড গুলো আপনার আ সার্চ ভলিউম বেশি কিন্তু কেডি কম। কেডি বলতে কিওয়ার্ড ডিফিকাল্টি কম।
বা যেটাতে খুব সহজে র্যাঙ্ক করা যাবে এরকম কিওয়ার্ড বাছাই করে তারপরে কিন্তু আপনার কন্টেন্ট গুলা বা আপনার ওয়েবসাইটের জন্য কিন্তু ওরকম কিওয়ার্ড গুলাই কিন্তু আপনি সাজাবেন। যদি আপনি হাই কোয়ালিটি কিওয়ার্ড আপনি যদি বাছাই করেন তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক করতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয়ে যাবে যদি আপনি আপনার কম্পিটিটর থেকে ভালো কিছু না করেন। তো তার জন্য কিন্তু আপনার কিওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন। সহজ কিওয়ার্ড নেবেন এবং যাতে করে আপনি তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন। আবার এমন কিওয়ার্ড নিয়েন না যেটা আবার সার্চ ভলিউম নাই। অবশ্যই সার্চ ভলিউম দেখে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। তারপরে হচ্ছে ৭ নাম্বার, সেটা হচ্ছে আপনার কনটেন্টটা কিন্তু অপটিমাইজেশন করা লাগবে। আপনার কনটেন্ট অপটিমাইজেশনের ভিতরে কিন্তু ২ টা অপশন থাকে। একটা হচ্ছে অন পেজ। অন পেজটা ঠিক করতে হবে। তারপর আরেকটা জিনিস করতে হবে কি? আপনার চিন্তা করতে হবে যে আপনার ওয়েবসাইটটা কোন ইনটেনশন আপনি ওয়েবসাইটটা তৈরি করছেন। এটা কি আপনি প্রোডাক্ট বিক্রি করার ইনটেনশনে করতেছেন? নাকি আপনি ব্লগ তৈরি করার জন্য তৈরি করতেছেন? নাকি আপনি ইনফরমেশন দেওয়ার জন্য তৈরি করতেছেন? তো আপনার যে ইনটেনশন থাকবে ওই ইনটেনশন রিলেটেড কিন্তু আপনার কনটেন্ট লিখতে হবে। কনটেন্ট লেখার পর ওই কনটেন্টটা কিন্তু আপনার আবার অপটিমাইজেশন করা লাগবে। অন পেজ অপটিমাইজেশন কিন্তু আপনার করা লাগবে। অন পেজ এসইও অপটিমাইজেশন আপনার করা লাগবে। তো আপনার এই বিষয়টা যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর সময় যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি কিন্তু নতুন ওয়েবসাইট হিসেবে আপনি কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কনটেন্ট লেখার সময় কি করতে হবে। তারপরে আপনার ওয়েবসাইটটা আপনি প্রমোট করতে হবে। নতুন ওয়েবসাইট আসলে অনেকে কেউ জানে না। আপনার কাছে একটা জিনিস আছে, আপনার কাছে প্রোডাক্ট আছে। আপনার প্রোডাক্ট যদি কেউ না জানে তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কেউ নিবে না। তো তার জন্য আপনার প্রোডাক্ট গুলো আপনার সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যতগুলো ওয়েবসাইট আছে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আপনি সেটা কিন্তু প্রমোশন করতে পারেন। তো এটা যদি আপনি প্রমোশন করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট আছে বা আপনার এই যে প্রোডাক্ট গুলো আছে বা যে ব্লগ গুলো আছে বা যে বিষয়গুলো আপনি লিখতেছেন সেই বিষয়গুলো কিন্তু মানুষ জানতে পারতেছে। তো ওই বিষয়গুলো যখন মানুষ জানবে তখন কিন্তু আপনার ওয়েবসাইটে সবাই আসবে, ট্রাফিক বাড়বে। তখনই কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু র‍্যাংক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি হবে। তো এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে ৯ নাম্বার, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ইস্যু গুলা হবে সেই ইস্যু গুলা কিন্তু অবশ্যই ফিক্সড করতে হবে। আপনি ওয়েবসাইট যদি ফিক্স না করেন তাহলে কিন্তু আপনি র‍্যাংক করতে পারবেন না। তার জন্য কিন্তু এইগুলা ঠিক করার পর কিন্তু আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটে যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলা বের করে সেগুলো কিন্তু আপনার ফিক্স করা লাগবে। যদি এগুলা ফিক্স না করেন তাহলে কিন্তু আপনি যতই প্রমোট করেন না করেন কোনো কিছুই কাজ হবে না যদি আপনার ওয়েবসাইট যদি আপনার ঠিক না থাকে। তো আশা করি এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো আমার বিশ্বাস আপনারা যদি এই ৯ টি টিপস যদি আপনারা ফলো করেন নতুন অবস্থায়, আশা করি আপনাদের ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি র‍্যাংকে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী এরকম কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।